একটা পিছিয়ে পড়া জনগোষ্ঠী মুসলমান এবং রাজেন্দ্র সাচার কমিটির রিপোর্ট যখন ভারতবর্ষে প্রকাশ হয়নি তার অনেক আগে থেকেই আবু সিদ্দিক বলছিলেন 1996 সাল থেকে আন্দোলন করছে। আমি 1996 সালে মাদ্রাসা ছাত্র ইউনিয়নের রাজ্য সম্পাদক হয়েছিলাম। আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসা নিয়ে বছরের পর বছর ধরে লড়াই আর সংগ্রাম চলেছে। আমরা দেখেছি যে এই পশ্চিম বাংলায় 30% মুসলমান বামফ্রন্টের আমলে যখন আন্দোলন হয়েছে দেখা গিয়েছে 30% মুসলমানের চাকরিতে প্রতিনিধিত্ব মাত্র 2%। বলে মুসলমানরা তো লেখাপড়া শেখে না, চাকরি তাদের কি করে দেওয়া যাবে? আমরা বললাম গ্রুপ ডিতে চাকরি দাও, পিয়নের চাকরি দাও, সেখানে তো এমএ বিএ পাশ করা লাগে না। তখন গ্রুপ ডিতে হিসাব করে দেখা যাচ্ছে যে সেখানে 30% মুসলমানের মধ্যে তাদের চাকরিতে পার্সেন্টেজ মাত্র 1.5%। আপনি পশ্চিম বাংলার বিভিন্ন এলাকায় যাবেন, বড় বড় ডিগ্রি কলেজ তৈরি হয়েছে, সেই কলেজগুলোতে অধ্যাপক পদে তো মুসলমানদের চাকরি দেওয়া হয়নি, এমনকি গ্রুপ ডি পদে, গ্রুপ সি পদে সেখানেও মুসলমানদের চাকরি দেওয়া হয়নি। যে চাকরিগুলো যারা জমিদান করেছে তাদের পর্যন্ত দেওয়া হয়নি। কেন না? তারা ধর্মীয় ভাবে মুসলমান, তাই তাদের সরকারি চাকরি দেওয়া যাবে না। আমরা যখন দেখলাম যতক্ষণ চাকরিতে সংরক্ষণ না নির্দিষ্ট হবে ততক্ষণ মুসলমানদের এই বঞ্চনা কোনোভাবে থামানো যাবে না। রাজেন্দ্র সাচার কমিটির রিপোর্ট প্রকাশ হলো 2006 সালে। গোটা ভারতবর্ষের মানুষকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে সমগ্র দেশের মধ্যে পশ্চিম বাংলার মুসলমানরা অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে এবং সরকারি সুযোগ সুবিধা থেকে তারা এতটাই বঞ্চিত যে আজকে তারা শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব ভাইদের থেকেও তাদের অবস্থা তলানিতে এসে ঠেকেছে। তখন অনেক আন্দোলনের পরে তখনকার বামফ্রন্ট সরকারের টনক নড়ল। তারা চলে যাওয়ার সময় বললেন যে আমরা চাকরিতে সংরক্ষণ দেব। কিন্তু যাই হোক, সে নিয়ে অনেক কথা বলার আছে। চাকরিতে সংরক্ষণ হলো, কিন্তু জেনে রাখবেন প্রত্যেকটা রাজনৈতিক দলের মধ্যে এমন কিছু শক্তি, এমন কিছু ব্যক্তি থাকেন যারা মুসলমানদের কিভাবে বঞ্চিত করা যাবে এটি হচ্ছে তাদের দৈনন্দিন ভাবনা। মুসলমানরা বঞ্চিত হচ্ছে এটা নিয়ে তাদের কোনো ভাবনা নেই। 30% মুসলমান, চাকরিতে 2%। তাও কেউ কলকাতায় দাঁড়িয়ে বলবে না যে মুসলমানদের প্রতি অবিচার হয়েছে, এ কথা কেউ বলবে না। আজকে তারপরে যখন সংরক্ষণ হলো এবং মুখ্যমন্ত্রী হওয়ার পরে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে চাকরি যদি মুসলমানদের করতে হয় তাহলে শিক্ষাতেও সংরক্ষণ দেওয়া দরকার। তখন শিক্ষা ক্ষেত্রেও 10% ওবিসি এ কোটায় এবং 7% ওবিসি বি কোটাতে সংরক্ষণ দেওয়া হলো। তারপরে কলকাতা হাইকোর্টে মামলা, সরকার চাইছে মামলার বিরুদ্ধে যারা সরকারি আইনজীবী তারা সঠিকভাবে লড়ুক। সরকারি অফিসাররা সেখানে লড়ছেন না, সরকারি পক্ষের যে আইনজীবী তারা সেখানে লড়াই করছেন না। আমরা জিজ্ঞাসা করলাম, কলকাতা হাইকোর্ট মামলা হওয়ার পরে এখানে আমাদের অধ্যাপক সাহেবরা আছেন, মামলা হওয়ার পরে বিসিডব্লিউ ডিপার্টমেন্টে গেলাম,
প্রিন্সিপাল সেক্রেটারি সঞ্জয় বানশালের সঙ্গে কথা বললাম, তাদের জয়েন্ট কমিশনের সঙ্গে আমি নিজে গিয়ে কথা বললাম। কথা বলার পরে তারা বললেন যে আমরা যথাযথ কাগজপত্র সেখানে সাবমিট করতে পারিনি। তারপরে সেই মামলা নিয়ে আজকে সুপ্রিম কোর্টে মামলা চলছে। সরকার পক্ষের আইনজীবী বারবার বলছেন মামলার শুনানি আজকে নয়, পরে হবে। এই করে দিনের পর দিন গড়িয়ে যাচ্ছে। আমাদের ছেলেরা কলেজ বিশ্ববিদ্যালয়ে তারা ভর্তি হতে পারছে না, তারা মেডিকেলের MBBS এ ভর্তি হতে পারছে না, জয়েন্ট এন্ট্রান্স এক্সামে পাশ করে বসে আছে, নিটে পাশ করে বসে আছে, তারা ভর্তি হতে পারছে না। এর বিরুদ্ধে আমরা যদি সোচ্চার না হই, নতুন প্রজন্মকে কিন্তু আমরা দিশা দেখাতে পারবো না। আমি আর একটা কথা আপনাদের সামনে বলে যেতে চাই। আপনারা শুনছেন যে কেন্দ্রের মোদী সরকার ওয়াকফ নিয়ে একটা কালা কানুন নিয়ে এসেছে। ওয়াকফ কি আপনারা জানেন? ওয়াকফ মসজিদের সম্পত্তি, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহের সম্পত্তি। লেখা আছে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট যে অ্যাক্ট, সেখানে যে ওয়াকফ লিল্লাহ, এটা আল্লাহর সম্পত্তি, আল্লাহর জন্য। আমাদের পূর্বপুরুষরা এটাকে ওয়াকফ করেছেন আল্লাহর সম্পত্তি হিসাবে। মুসলমানরা এই সম্পত্তির মালিক নয়। একটা মসজিদের মালিক কোন মুসলমান হতে পারে না, একটা মাদ্রাসার মালিক কোন মুসলমান হতে পারে না, একটা কবরস্থানের মালিক কোন মুসলমান হতে পারে না। অথচ সেই আল্লাহর সম্পত্তিকে আজকে মোদী সরকার বিকৃত আইন তৈরি করে তারা সরকারের কাছে সরকারি সম্পত্তি হিসাবে সেগুলোকে আত্মসাৎ করার জন্য একটা নীল নকশা তৈরি করেছে, একটা কালা কানুন তারা তৈরি করতে চাইছে। সেই বিল তারা পার্লামেন্টে পেশ করেছিল। আমরা ধন্যবাদ জানাবো বিরোধী রাজনৈতিক দলগুলোর কাছে, তারা প্রতিবাদ করেছে, বলেছে এই বিল আমরা মানব না। বাধ্য হয়ে পার্লামেন্টের অনারেবল স্পিকার তিনি একটা কমিটি তৈরি করেছেন, দুটো সংসদের যৌথ কমিটি, এবং তৈরি করার পরে তাদেরকে দায়িত্ব দিয়েছেন যে মানুষের বক্তব্য শোনা হবে, তারপরে তাদের বক্তব্য পার্লামেন্টে পেশ করা হবে। শুধু সংসদে ভোটাভুটি করলে হবে না। দেখা যাচ্ছে যাকে যৌথ সংসদীয় কমিটির যাকে চেয়ারম্যান করা হয়েছেন তিনি বিজেপির সাংসদ। তিনি বিজেপির সাংসদ হয়ে তিনি কিভাবে সাধারণ মানুষের বক্তব্য পার্লামেন্টে উপস্থাপিত হবে সেটা না ভেবে তিনি বিজেপির নেতাদের বক্তব্য শুনে সেটাকে রেকর্ড করছেন, অখিল ভারতী বিদ্যার্থী পরিষদের বক্তব্য রেকর্ড করছেন, বজরং দলের বক্তব্য রেকর্ড করছেন, বিশ্ব হিন্দু পরিষদের বক্তব্য রেকর্ড করছেন। সম্পত্তি আমাদের, সম্পত্তি আল্লাহর। তত্ত্বাবধায়ক মুসলমানরা, আমানতকারী মুসলমান, সেই সম্পত্তির কিভাবে উন্নয়ন হবে তা মুসলমানদের বক্তব্য শোনার পরিবর্তে অন্যদের বক্তব্য শোনা হচ্ছে। এই নিয়ে গতকালও সভা ছিল কলকাতায়। আগামী 19 তারিখে সমস্ত মুসলিম সংগঠনের যৌথ উদ্যোগে কলকাতার শহীদ মিনারে সমাবেশ হবে। আগামী মঙ্গলবারের পরের মঙ্গলবার অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড দেশ জুড়ে লড়াই করছেন। তাদের যারা নেতৃস্থানীয় তারাও শহীদ মিনার সমাবেশে থাকবেন। আমি আপনাদের কাছে শুধু এই অনুরোধ রেখে শেষ করব, প্রত্যেকটি মসজিদ, মাদ্রাসা, নবী দিবস কমিটি, জলসা কমিটি যারা আছেন সকলেই অনুগ্রহ করে আগামী 19 তারিখ একটু যাবেন। এই কথা বলে সকলের শুকরিয়া জ্ঞাপন করে শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।